ওয়েবগ্রাউন্ডে আপনাদেরকে স্বাগত। তো চলুন দেখা যাক আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তুগুলো কী কী। আজকে আমরা শিখতে চলেছি ব্যাকগ্রাউন্ড অরিজিন ও ব্যাকগ্রাউন্ড ক্লিপ কী হয়। আমরা ব্যাকগ্রাউন্ডের অলরেডি কিছু কিছু প্রপার্টি আমরা গত পর্বে দেখেছি, তো আজকে কিছু অ্যাডভান্স জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব যে ব্যাকগ্রাউন্ড অরিজিন কী হয় আর ব্যাকগ্রাউন্ড ক্লিপ কী হয়। এগুলো খুবই সোজা জিনিস বাট খুব ইউজফুল, মানে অর্থাৎ কখনো কখনো আপনার এমনও প্রয়োজন হতে পারে যে আপনাকে ব্যাকগ্রাউন্ড অরিজিন বা আপনাকে ব্যাকগ্রাউন্ড ক্লিপ নিয়ে কাজ করতে হচ্ছে। তো সেই কারণেই আমি মনে করি এগুলো আপনাদের জানিয়ে রাখা উচিত, ঠিক আছে। তো এরপরে আমরা দেখব একটি ব্যাকগ্রাউন্ডে কিভাবে মাল্টিপল ইমেজ দেওয়া যায়। গত পর্বে আমরা দেখেছিলাম একটা ডিভের যদি আমি একটা ব্যাকগ্রাউন্ড দিই সেখানে শুধুমাত্র আমরা একটাই ইমেজ ইউজ করছিলাম, তাই না। তো আজকে আমরা দেখব অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড আমরা কিভাবে মাল্টিপল ইমেজ ব্যবহার করতে পারি। তো জিনিসটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আর এটা খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য জানাটা, ঠিক আছে। আর যারা আজকের এই ভিডিওটিতে নতুন তারা উপরে থাকা আই বাটনটিতে প্রেস করুন বা আপনি নিচে থাকা ডেসক্রিপশন বক্সে দেখুন, সেখানে দেখবেন এই কোর্সেরই সমস্ত ভিডিওগুলো প্লেলিস্ট আকারে দেওয়া রয়েছে, সেখানে একটি লিঙ্ক দেওয়া রয়েছে। আপনি আই বাটনে ক্লিক করেও যেতে পারেন বা আপনি ডেসক্রিপশন বক্সেও ক্লিক করতে পারেন, সেখান থেকে আপনি এই ফুল কোর্সের সমস্ত ভিডিওগুলো অ্যাজ এ প্লেলিস্ট দেখতে পেয়ে যাবেন, ঠিক আছে। আর অবশ্যই ভিডিওটিকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, একদম স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে আপনি অনেক কিছু মিস করে যাবেন যেটা আপনার পরবর্তীকালে গিয়ে অনেক প্রবলেম ক্রিয়েট করবে। তো চলুন শুরু করা যাক। তো চলুন সবার প্রথমে আমরা আমাদের ফোল্ডার স্ট্রাকচারটাকে তৈরি করে নিই, তারপরে আমরা আবার কন্টিনিউ করি। তো ফোল্ডার স্ট্রাকচার তৈরি করার জন্য আমরা চলে যাবো হচ্ছে সি ড্রাইভে, তার মধ্যে ওয়েব ক্লাসেস, আর তারপরে আমাদের ক্লাস নাম্বার হচ্ছে 44, তাই তো। তাই আমি এখানে দিয়ে দিলাম যে ক্লাস 44। আর এর ভিতরে গিয়ে আমরা জানি আমাদেরকে দুখানা ফাইল তৈরি করতে হয়, যার নাম হচ্ছে একটা index.html আর হচ্ছে style.css, তাই না, এটা আমরা জানি। তো আমরা index.html তৈরি করে নিলাম আর এখান থেকে আপনার style.css তৈরি করে নিলাম, style.css, ঠিক আছে। এবার এটাকে আমরা করে দিই, এটাকে আমরা রাইট ক্লিক করি, করার পরে এটাকে ডিফল্টটাকে আমরা একটুখানি ফায়ারফক্স করে দিই, চুজ ডিফল্ট প্রোগ্রাম ফায়ারফক্স, ওকে। তো দেখুন এটা ফায়ারফক্সে ওপেন হয়ে গেল আর আইকনটাও আপনার ফায়ারফক্স চলে আসলো, ঠিক আছে। বা আমি এটাকে ওপেন উইথও করতে পারতাম, সমস্যা ছিল না, ঠিক আছে, সমস্যা নেই। তো এবার এখানে দেখুন আমরা একটা ভুল করেছি, আমরা .css হবে, এখানটাতে শুধুমাত্র CS লিখে দিয়েছি, তো .css হবে, ঠিক আছে। তো এবার আমি এই ফাইলটাকে রাইট ক্লিক করে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস করলাম, তারপরে ক্লোজ অল বার দিস করতে হবে, যেটা আমরা জানি। তারপরে আমরা কী করবো, আমরা CSS ফাইলটাকে আমরা ওপেন করে নেবো নোটপ্যাডে, ঠিক আছে। এটুকু আমরা সমস্ত কিছু জানি। এবার আমরা এখানে HTML:5 লিখে স্ট্রাকচারটাকে নিয়ে আসবো। স্ট্রাকচারটা রেডি হয়ে যাওয়ার পরে আমরা জাস্ট এখানে লিখে দেবো যে ক্লাস 43, তাই তো। এবার এখানটাতে সাথে সাথে আমরা link:CSS করে দিই, CSS এর লিঙ্কটা করিয়ে নিই। আর এইবার আমরা কি করব, আমরা এখানে এসে মনে করুন আমরা একটা ডিভ নিলাম, ঠিক আছে। তো আমরা এখানে একটা ডিভ নিই, তো আমি নিলাম এখানে দিলাম .1, ঠিক আছে। এবার আমরা CSS-এ যাই, CSS-এ যাওয়ার পরে আমরা জানি সবার প্রথমে কী লিখতে হয়, বডিতে মার্জিন 0, তাই না। এগুলো আমাদের নেসেসারি জিনিস, আমরা এগুলো আগে থেকে দিয়ে নেব। এবার আমাকে ধরতে হবে কাকে, এই ডিভটাকে ধরবো কিসের মাধ্যমে, ক্লাসের মাধ্যমে। এই ক্লাসটার নাম কি আছে, 1, তাই এখানে লিখবো .1। তারপরে এর ভেতরে গিয়ে, এখান থেকে শুরু হবে, এর ভেতরে গিয়ে আমরা কি করব, এখানে একটা উইথ নেব ওর, হ্যাঁ আমি পিক্সেলে নিলাম, মনে করুন 300 পিক্সেল। আর এখানে একটা হাইট দিয়ে দিলাম, মনে করুন সেটাও 300 পিক্সেল, ঠিক আছে। এবার আমরা এটার একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, এবার আমি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি টমেটো, ঠিক আছে, বেশ। তো এই অবস্থায় যখন আমি এই ব্রাউজারটাকে ওপেন করে রিফ্রেশ করব তখন দেখবো এরকম একটা ডিভ চলে এসছে, তাই না, একদম। তো ডিভটাকে একটু সেন্টারে নিয়ে যাই, তো সেন্টারে যাওয়ার জন্য আমরা এখানে করতে পারি যে মার্জিন অটো, তাই তো। আমরা দেখবো ডিভটা পুরোপুরি সেন্টারে চলে যাবে, একদম। এবার আমরা ডিভের ভিতরে কিছু লেখা দিই, হ্যাঁ, যাতে আমরা বুঝতে পারি। তো ডিভের ভিতরে কোনো কিছু দেওয়ার জন্য আমরা এখানে একটা পি ট্যাগ লিখবো, পি এর ভিতরে দেবো লরেম, ব্যাস এইটুকুনি লেখাই থাক আপাতত, সমস্যা নেই। লেখাটা চলে আসলো। এবার আমরা কি করলাম, এইটাকে একটুখানি হোয়াইট করে দিই লেখাটাকে। তো লেখাটাকে হোয়াইট করার জন্য আমি জাস্ট এখানে 1কেই বলে দেবো যে কালার, এখানে আমরা 1 2 3 4 5 6 এটা দিয়ে দিলাম, দেখুন কালারটা হোয়াইট হয়ে যাবে। আর পাশাপাশি আমরা একটু প্যাডিং দিয়ে দিই 15 পিক্সেল করে চারিদিকে, তাহলে একটু দেখতে সুবিধা হবে। আমি এখানে প্যাডিং দিয়ে দিলাম 15 পিক্সেল, ঠিক আছে। আর অবশ্যই আপনারা, আমি দেখেছি মাঝে মাঝে যখন আপনারা ক্লাস 41 42 এর যখন আপনি বা 43 এর পরবর্তীকালে যখন অ্যাসাইনমেন্ট দেবেন, তো বা দিয়েছেন যারা যারা, আমি সমস্ত অ্যাসাইনমেন্টগুলো আপনার গ্রুপে ফলো করি। সবার অ্যাসাইনমেন্ট আমার চেক করা হয় না, কারণ আমাকে আপনাদের জন্য টিউটোরিয়ালও বানাতে হয়, প্লাস আমাকে আমার নিজস্ব কাজও করতে হয়, তার জন্য সবার অ্যাসাইনমেন্ট চেক করে হওয়া ওঠে না। বাট মাঝে মাঝে যখন আমি দেখি তখন আমার খুব ভালো লাগে যে আপনারা যারা কিছুই জানতেন না, যারা জাস্ট কোনো নলেজই ছিল না, তারা খুব ভালো ভালো ব্লগগুলো আপনারা তৈরি করতে পেরেছেন। মানে যেটা আমি অ্যাসাইনমেন্টগুলো আপনাদেরকে দিয়েছি যে এরকমভাবে একটা ব্লগ, এইভাবে পাশাপাশি ব্লগ,
ব্লক করে ব্যাকগ্রাউন্ডে ইমেজ, এই জিনিসগুলো। তো আশা করি আপনারা খুব ভালোভাবে শিখতে পারছেন বা বুঝতে পারছেন, এইভাবে ভালোভাবে শিখে যান, কারণ এই জিনিসগুলোই দেখবেন, এই জিনিসগুলো দিয়ে আপনারা পরবর্তীকালে খুব সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে পারছেন, আর তখন আপনাদের কনফিডেন্ট আরও বেশি বাড়বে, ঠিক আছে। আর হ্যাঁ, অবশ্যই আপনারা সবাই পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো চলুন, দেখুন আমরা এখানে প্যাডিংটা দিলাম, দেওয়ার পরে আমি এখানে কি রিফ্রেশে প্রেস করলাম, দেখুন এখন এটা এরকম হয়ে গেছে, তাই না? বেশ। তো এইবার আমরা একটা কাজ করি, দেখুন এই মুহূর্তে, আচ্ছা তার আগে আমরা একটা বর্ডার দিয়ে দিই, হ্যাঁ এটা একটা বড় করে একটা বর্ডার দিয়ে দিই। মনে করুন এখানে বর্ডার আমি দিয়ে দিলাম 5 পিক্সেল, ডটেড দিয়ে দিলাম, হ্যাঁ, বা ড্যাশড দিয়ে দিলাম, ড্যাশড ব্ল্যাক দিয়ে দিই, হ্যাঁ ব্ল্যাক, সেমিকোলন অবশ্যই দেবেন। এখানে একটা রিফ্রেশ করি তো দেখি তো বর্ডারটা কতটুকু হয়েছে, এতটুকু হয়েছে। আর একটু বড় করে দিই যাতে আপনাদের দেখতে সুবিধা হয়, মনে করুন 8 পিক্সেল করে দিলাম, 8 পিক্সেল করে দিয়ে এবার রিফ্রেশে প্রেস করি, হ্যাঁ ঠিকঠাক আছে। এটাকে একটু মার্জিন টপ দিয়ে দিই, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। এখানেই আমরা দিয়ে দেবো, হ্যাঁ দেখুন এইখানে অটো মানে কি, এখন ডান দিকে বা দিকে সমস্ত দিকে অটো কাজ করছে। এবার আমি যদি এরকম করে দিই মার্জিন, আমি চাইছি ডান দিকে বা দিকে অটো হোক, তাই তো, আর উপর নিচে কিছু একটা ভ্যালু থাকুক। তাই আমি যদি এরকমভাবে এখানে দিয়ে দিই যে 10 পিক্সেল স্পেস অটো স্পেস 0, এটার মানে কি হলো বলুন তো? 10 পিক্সেল মানে হচ্ছে মার্জিনটা উপরের দিকে 10 পিক্সেল ক্রিয়েট করবে, এখানকার অটো মানে কি ডান দিকে বা দিকে হচ্ছে আপনার মার্জিনটা অটো থাকবে, আর নিচের দিকটা হবে কি 0, মানে নিচের দিকে আমি কোনো মার্জিন দিতে চাইছি না। দেখুন এবার এখানে যখন রিফ্রেশ করবো, দেখুন এটা কাজ করছে। এবার 10 পিক্সেলটাকে আমি যদি আরেকটু বাড়িয়ে দিই, 20 পিক্সেল করে দিই, দেখুন এখানেও সেম জিনিস হবে, কাজ করছে, ঠিক আছে এইভাবে। তো দেখুন এই মুহূর্তে আমরা একটা ডিপ নিয়েছি যার একটা বর্ডার রয়েছে, যার মধ্যে একটা প্যাডিং রয়েছে, অর্থাৎ আমি যদি একটুখানি আপনাদেরকে দেখিয়ে দিই, এইটা হচ্ছে আপনার বর্ডার, ঠিক আছে, তার ভিতরে এইটুকু হচ্ছে আপনার প্যাডিং, হয়তো রেড কালারটার জন্য আপনি বুঝতে পারছেন না, আর তারপর হচ্ছে আপনার কন্টেন্ট, তাই তো, এইভাবে আপনার হয়েছে। এইবার খুব ভালোভাবে দেখুন তো আমাদের যে ব্যাকগ্রাউন্ড কালারটা সেটা কোথা থেকে শুরু হয়েছে, একবারে বর্ডার থেকে শুরু হয়েছে, তাই না? একদম। এইবার আপনি যদি মনে করেন যে আপনার যে ব্যাকগ্রাউন্ড কালারটা রয়েছে, আমি ব্যাকগ্রাউন্ড কালারটাকে একটু চেঞ্জ করে ব্লু করে দিচ্ছি, হ্যাঁ, যাতে আমার এই মার্কিংটা করতে সুবিধা হয়। তো আমি এখানটাতে ব্যাকগ্রাউন্ড কালারটা টমেটোর পরিবর্তে আমি একটু ব্লু করে দিই, ঠিক আছে, যাতে একটু দেখতে সুবিধা হয়। তো আমি এখানে গিয়ে রিফ্রেশে প্রেস করলাম, একটু অতিরিক্তই ব্লু হয়ে গেল। তো আমরা একটু ফ্ল্যাট ইউআই কালার্স থেকে কালারটা নিয়ে নিই, চলুন আমরা ফ্ল্যাট ইউআই কালার্সে যাই। আমরা ফ্ল্যাট ইউআই কালার্স থেকে এই কালারটাকে নিয়ে নিই, এটাকে কপি করি, কপি করার পরে বা একটু এটাকে নিয়ে নিই, এই কালারটাকে নিয়ে নিলাম, কপি করলাম। আমরা জাস্ট এইখানটাতে কোথায় ছিল কালারটা, ব্যাকগ্রাউন্ড, এই যে এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। এবার এখানে এসে রিফ্রেশে প্রেস করি আমাদের প্রজেক্টে এসে, হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। এবার আমাদের দেখতে আশা করি রেডটা একটু, হ্যাঁ এবার ঠিক আছে। তো দেখুন এই অবস্থাতে এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা রয়েছে সেটা দেখুন তো কোথা থেকে শুরু হয়েছে, একবারে বর্ডার যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে শুরু হয়েছে, তাই না? ব্যাকগ্রাউন্ড কালারটা দেখুন এইখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা শুরু হয়েছে, আর ঠিক বর্ডারটা এই পুরো এতটুকু শেষ হয়েছে, তাই না? পুরোটুকু নিয়ে নিয়েছে। কিন্তু আপনি যদি চান যে এই ব্যাকগ্রাউন্ডটা প্যাডিংটা যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে শুরু হোক, তো চলুন তো আমরা একটু ইন্সপেক্ট করে দেখি যে প্যাডিংটা অ্যাকচুয়ালি কোথা থেকে শুরু হয়েছে। দেখুন আমরা যে প্যাডিংটা দিয়েছি, আমি যদি এটার উপরে হোভার করি, দেখুন প্যাডিংটা শুরু হয়েছে ঠিক বর্ডারের পর থেকে, অর্থাৎ এখান থেকে শুরু হয়েছে প্যাডিংটা, তাই না? আমি যদি এটার উপরে হোভার করি, দেখুন একটুখানি প্যাডিংটা দেখুন শুরু হয়েছে কোথা থেকে, এই যে দেখুন এইখান থেকে কিন্তু প্যাডিংটা শুরু হয়েছে, দেখুন এখান থেকে এই প্যাডিংটা শুরু হয়েছে, এই যে এইটা, বা আপনি যদি এদিকটা যান, দেখুন এই দিকটা থেকে প্যাডিংটা শুরু হয়েছে, অর্থাৎ বর্ডারটা যেখানে ঠিক শেষ হয়েছে ঠিক তারপর থেকে আপনার প্যাডিংটা শুরু হয়েছে। তো আমি যদি চাই যে এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে সেটা বর্ডার থেকে শুরু না হয়ে আপনার শুরু হোক হচ্ছে প্যাডিংটা যেখান থেকে শুরু হয়েছে, তাহলে আমাকে কি করতে হবে বলুন তো? তার জন্য সিএসএসে একটা খুব সুন্দর প্রপার্টি দিয়েছে যার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড হাইফেন, সেটা আপনি যে কোনো জায়গাতে লিখতে পারেন, ব্যাকগ্রাউন্ড হাইফেন ক্লিপ, ঠিক আছে। তো আমি এখানটা দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ড হাইফেন ক্লিপ। এর ডিফল্ট প্রপার্টিটা থাকে বর্ডার বক্স, আর ঠিক এই কারণেই এই বর্ডার বক্স যেহেতু ডিফল্ট প্রপার্টির ভ্যালু হিসাবে থাকে, আর সেই কারণেই এই যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা শুরু হয় কোথা থেকে, বর্ডার থেকে, ঠিক আছে। যেহেতু ব্যাকগ্রাউন্ড ক্লিপ করা আছে, বাই ডিফল্ট বর্ডার বক্স থাকে, তাই সেই কারণেই আমাদের ব্যাকগ্রাউন্ডটা শুরু হয় একবারে বর্ডার যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে। এবার আমরা যদি চাই যে না ব্যাকগ্রাউন্ডটা শুরু হোক যেখান থেকে প্যাডিংটা শুরু হয়েছে সেখান থেকে, আপনাকে এইখান থেকে লিখতে হবে জাস্ট প্যাডিং বক্স, তাহলেই ব্যাকগ্রাউন্ডটা শুরু হবে কোথা থেকে, যেখান থেকে প্যাডিংটা শুরু হয়েছে সেখান থেকে, ঠিক আছে। চলুন দেখা যাক। তো দেখুন আমাদের আউটপুটে গেলাম, এখন দেখুন এটা বর্ডার বক্স থেকে রয়েছে, যেই মুহূর্তে আমি রিফ্রেশে প্রেস করব, দেখুন এখন ব্যাকগ্রাউন্ডটা কোথা থেকে শুরু হয়েছে, দেখুন তো একবারে যেখান থেকে প্যাডিংটা শুরু হয়েছে সেখান থেকে কিন্তু শুরু হয়েছে। এখন কিন্তু আর এই দিকটাকে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কভার করে নেই, দেখুন
ব্যাকগ্রাউন্ডটা কি আর এখান থেকে শুরু হচ্ছে? না, ব্যাকগ্রাউন্ডটা শুরু হচ্ছে এখন কোথা থেকে? ব্যাকগ্রাউন্ডটা শুরু হচ্ছে এখন এইখান থেকে, যেখান থেকে আপনার প্যাডিংটা শুরু হয়েছে। ঠিক আছে, আপনার এরকম রিকোয়ারমেন্ট আসতে পারে যে ব্যাকগ্রাউন্ডটা আপনার ঠিক প্যাডিংটা যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে আপনার চাই, তো তখন আপনি কি করবেন? তখন আপনি এইটা করবেন। এইবার অনেকে এইটাও চায়, আমি এটাকে আবার আগের পর্যায়ে নিয়ে চলে যাই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে প্যাডিং বক্স জিনিসটা বাই ডিফল্ট কী থাকে? বর্ডার বক্স থাকে, তাই না? তো আমি এখানে দিয়ে দিলাম জাস্ট বর্ডার বক্স, একদম এটাকে সেভ করলাম, এখানে গিয়ে রিফ্রেশে প্রেস করলাম, এখন এইভাবে থাকে। এইবার কেউ যদি আপনাকে বলে যে এই ব্যাকগ্রাউন্ডটা শুরু হবে এই ভিতরের কন্টেন্টের এখান থেকে, একদম এইখান থেকে, অর্থাৎ এই মুহূর্তে এটার প্রপার্টির ভ্যালু রয়েছে বর্ডার বক্স, সেই জন্য ব্যাকগ্রাউন্ডটা বর্ডার থেকে শুরু হয়েছে। তারপর দেখলাম যদি আমি চাই যে ব্যাকগ্রাউন্ডটা প্যাডিং যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে শুরু হোক, আমাকে দিতে হবে প্যাডিং বক্স। এবার আমি যদি চাই কন্টেন্ট যেখান থেকে শুরু হয়েছে শুধুমাত্র সেখান থেকে ব্যাকগ্রাউন্ডটা শুরু হবে, সেক্ষেত্রে আমাকে কি লিখতে হবে বলুন তো? একদম কন্টেন্ট বক্স। ঠিক আছে, তো আমরা এখানটাতে গিয়ে দিয়ে দিই বর্ডার বক্সের জায়গায় কন্টেন্ট বক্স, সেভ করলাম, এখানে গেলাম, রিফ্রেশে প্রেস করব, দেখুন এখন শুধুমাত্র কন্টেন্ট এরিয়া যেইটুকুনি রয়েছে ও কিন্তু শুধুমাত্র সেইটুকুনি কি নিয়েছে, তাই না? তো দেখেছে যেই মুহূর্তে আমি এটাকে কন্টেন্ট বক্স করলাম, এবার আমাদের কন্টেন্ট যেইটুকুনি সেইটুকুনিকে কিন্তু ও পুরোপুরিভাবে নিয়ে নিল, অর্থাৎ এখান থেকে এইটুকুনি। কারণ দেখুন যে আমরা যখন ডিভের উইথ আর হাইটটা দিয়েছিলাম, এর উইথটা ওইটুকুনি দিয়েছিলাম 300 আর হাইট দিয়েছিলাম 300, তাই দেখুন এই 300 আর 300 ওটাই হচ্ছে কিন্তু কন্টেন্টের উইথ আর হাইট, তাই না? তাই সেই কারণে দেখুন যতটুকু কন্টেন্টের উইথ আর হাইট আছে ও কিন্তু ততটুকুই আপনার নিয়ে নিল, তাই না? পুরোপুরিভাবে এতটুকু, একদম। তাই দেখেছেন কিভাবে আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা যেখানে আমাদের দরকার বা প্রয়োজন সেই অনুযায়ী আমরা সেটাকে সেট করতে পারি। প্রথমত বাই ডিফল্ট থাকে ওর বর্ডার বক্স, ব্যাকগ্রাউন্ডটা একবার বর্ডার থেকে শুরু হয়। তারপরে দেখলাম কিভাবে আমি ব্যাকগ্রাউন্ড কালারটাকে যেখান থেকে প্যাডিং শুরু হয়েছে সেখান থেকে শুরু করাতে পারি। আর এবার দেখলাম যে কিভাবে আমি ব্যাকগ্রাউন্ডটাকে যেখান থেকে কন্টেন্টের এরিয়া যেইটুকু সেইটুকুকে শুধুমাত্র র্যাপ করাতে পারি বা সেইটুকু অংশই শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড আমি দিতে পারি। তাই দেখুন এগুলো সবগুলোই কিন্তু আমরা দেখেছিলাম না যে বক্স মডেল তারই কিন্তু অন্তর্গত। আমরা বক্স মডেলের মধ্যে দেখেছিলাম যে একটা কন্টেন্ট থাকে, প্যাডিং থাকে, বর্ডার থাকে। তো দেখুন সেইগুলোর মধ্যে কিভাবে আমি বিভিন্ন রকমের কাজগুলো করতে পারি সেটাই কিন্তু এখানে বর্ণনা করে দেওয়া রয়েছে। তাই সেই কারণে বক্স মডেলটা সম্পর্কে জানা আমাদের খুব জরুরি, এই কারণে আমি বক্স মডেলটা আপনাদেরকে খুব ভালোভাবে বুঝিয়েছিলাম। তো দেখুন এইভাবে আপনারা এইভাবে ব্যাকগ্রাউন্ড কালারটাকে এত এত জায়গাতে আপনারা ফিক্স করে রাখতে পারেন বা যেখানে আপনার ইচ্ছে সেই অনুযায়ী আপনি সেটাকে দিতে পারেন। ঠিক আছে, তো আশা করি আপনারা ব্যাকগ্রাউন্ড ক্লিপ সম্পর্কে খুব ভালোভাবে বুঝতে পেরেছেন যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড ক্লিপ শুধুমাত্র আপনি ব্যাকগ্রাউন্ড কালারের উপরেই আপনি এফেক্টটা করতে পারবেন, যে আপনার কোথা থেকে শুরু হবে বা কিছু এইভাবে, সেটা ব্যাকগ্রাউন্ড কালারের উপর কাজ করে ব্যাকগ্রাউন্ড ক্লিপটা। তো এইবার আমরা দেখব যেইভাবে দেখুন আমরা তো ব্যাকগ্রাউন্ডের হিসাবে আমরা ব্যাকগ্রাউন্ড কালারও ব্যবহার করি, মাঝে মাঝে আবার দেখবেন ব্যাকগ্রাউন্ড হিসাবে ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করি। তাই এই ব্যাকগ্রাউন্ড ক্লিপটা কি ব্যাকগ্রাউন্ড ইমেজের উপরেও এফেক্ট ফেলবে? অর্থাৎ আমার তো এখন এখানে ব্যাকগ্রাউন্ড হিসাবে কালার দেওয়া রয়েছে, তো আমার যদি এখন ব্যাকগ্রাউন্ডের জায়গায় দেওয়া থাকতো, একটা ইমেজ দেওয়া থাকতো, সেটা কি এই ব্যাকগ্রাউন্ড ক্লিপের মাধ্যমে কাজ করতো না। ব্যাকগ্রাউন্ড ক্লিপ শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড কালারের উপরেই কাজ করে, অর্থাৎ আপনি যদি কোনো একটা ব্যাকগ্রাউন্ড কালারকে প্যাডিং বক্স বা কন্টেন্ট বক্স করতে চান সেই হিসাবে কাজে লাগবে, কিন্তু কোনো যদি ব্যাকগ্রাউন্ডে একটা ছবি দেওয়া থাকে সেটা কিন্তু ব্যাকগ্রাউন্ড ক্লিপের মাধ্যমে এভাবে আপনি জায়গা চেঞ্জ করতে পারবেন না। আপনাকে তার জন্য আরেকটা প্রপার্টি ব্যবহার করতে হবে যার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড অরিজিন, যেটা আমি আপনাদেরকে শুরুতেই শেখালাম বা শুরুতেই বললাম যে ব্যাকগ্রাউন্ড অরিজিনও আমি দেখাবো। তো ব্যাকগ্রাউন্ড অরিজিন কি করে? যে ব্যাকগ্রাউন্ড অরিজিন এই সেম কাজটাই করে, শুধুমাত্র ওটা ইমেজের উপরে কাজটা করে। আমি যেহেতু দেখলাম যে ব্যাকগ্রাউন্ড ক্লিপটা কাজ করে কার উপরে? ব্যাকগ্রাউন্ড কালারের উপরে, সেরকমভাবে ব্যাকগ্রাউন্ড অরিজিনটা কার উপরে কাজ করে? ব্যাকগ্রাউন্ড ইমেজের উপরে কাজ করে। জিনিসটা কিন্তু সেম। তো চলুন দেখা যাক একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে আমরা কাজ করি। তো সবার প্রথমে আমরা কি করব? আমরা গুগল থেকে একটা ইমেজ নিয়ে আসি। তো আমরা অলরেডি গত পর্বে কিছু ইমেজ নিয়ে কাজ করেছিলাম, আমরা সেটা নিয়েই কাজ করি। তো তার জন্য আমি জাস্ট ওয়েব ক্লাসেসের মধ্যে 43-তে চলে যাই। এখান থেকে এখান থেকে পুরো ইমেজেস বলে ফোল্ডারটাকে আমি এখান থেকে কপি করলাম, ব্যাক করলাম, আমি 44-এ আসলাম, জাস্ট এখানে পেস্ট করে দিলাম। এবার এখানে কিছু কিছু ছবি রয়েছে আমার। সবার প্রথমে মনে করুন আমি এই ছবিটাকে নিয়ে কাজ করি। তো এটাকে nature.jpg রয়েছে, F2 প্রেস করলাম, Ctrl+A Ctrl+C। এবার আমি এখানে গিয়ে আমি ব্যাকগ্রাউন্ডের জায়গায় দিয়ে দিলাম ধরুন URL, তো আর এখানে সিঙ্গেল কোটেশনের মধ্যে আমি এটা দিয়ে দিলাম। এবার চলুন তো আমরা কি রিফ্রেশ করি। আচ্ছা আসছে না, কারণ আমরা হয়তো কোনো পাথ ভুলভাল দিচ্ছি। দেখুন কীভাবে ডিবাগ করবেন। দেখুন যেই মুহূর্তে আপনি এখানে কোনো একটা কিছু ধরুন ছবি দিলেন, কিন্তু সেই ছবিটা এখানে আসছে না, ছবিটার কোনো অংশই আসছে না, তখন বুঝবেন যে আপনি ছবির পাথে কিছু ভুল করেছেন এই কারণে। এবার দেখুন আমরা ছবির পাথে অবশ্যই ভুল করেছি, কারণ আমরা কি দিয়েছি CSS যেখানে রয়েছে সেখানেই হয়তো nature.jpg রয়েছে, কিন্তু আদৌ কি তাই না? CSS যেখানে রয়েছে সেখান থেকে আমাকে কোথায় যেতে হবে? দেখুন ইমেজেস বলে ফোল্ডারের ভিতরে যেতে হবে, তারপরে আমি সেটাকে পাবো। তাই সেই কারণে আমি এখানে দিয়ে দেবো জাস্ট ইমেজেস,
স্ল্যাশ এটা দিয়ে দিলাম, দেখুন সেটাকে সেভ করলাম, করার পর এখানে আসলাম, রিফ্রেশে প্রেস করলাম, দেখুন এখন সেটা চলে আসবে। ঠিক আছে, আচ্ছা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আপনার ব্যাকগ্রাউন্ড ক্লিপটা এটার উপর কাজ করেছে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ইমেজের উপরে কাজ করেছে। তো বেসিক্যালি এটা কিন্তু রিভার্সটা হয় না, যেটা আমি জানতাম। অর্থাৎ আপনি মানে আমার ক্ষেত্রে কি হয়েছিল, এখানে আমি ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়েছিলাম, ব্যাকগ্রাউন্ড অরিজিন দিয়েছিলাম, আর অরিজিনটা অ্যাকচুয়ালি কালারের উপর কাজ করে না। এটা আমি জানতাম না যে ব্যাকগ্রাউন্ড ক্লিপটা ইমেজের উপরেও কাজ করে, এটা আমার জানা ছিল না, যাক জানা হয়ে গেল। কিন্তু এটা রিভার্সটা হয় না, এটা আমি করে দেখেছিলাম। তো চলুন দেখে এটা রিভার্সটা হয় নাকি। তো আমি একটা কাজ করি, এখানটাতে না এই ব্যাকগ্রাউন্ড ক্লিপের যে সমস্ত প্রপার্টি ভ্যালুগুলো থাকে ঠিক সেম জিনিসটা হয় ব্যাকগ্রাউন্ড অরিজিনের ক্ষেত্রে। ঠিক আছে, আমি এখানে ব্যাকগ্রাউন্ড অরিজিন দিয়ে দিলাম, আর যেটা আমরা আগেরটায় দেখেছিলাম না ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছিলাম, একটু কন্ট্রোল জেড করে নিই, আমার এই ব্যাকগ্রাউন্ড কালারটা থাকুক। ঠিক আছে, এবার আমি জাস্ট ব্যাকগ্রাউন্ড কালারের উপরে দেখি তো ব্যাকগ্রাউন্ড অরিজিন এফেক্ট করে নাকি। সেভ করলাম, রিফ্রেশে প্রেস করলাম, দেখুন এটা কাজ করছে না, দেখেছেন। তো আমি এর উল্টোটা ট্রাই করিনি, এটা আমার ক্ষেত্রে হয়নি। তো আমি যেটা জানতাম যে ব্যাকগ্রাউন্ড কালার যদি আপনি সেখানে দেন, সেটা শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড ক্লিপের মাধ্যমেই আপনি জায়গাটা চেঞ্জ করতে পারবেন, যেটা আমি কিছুক্ষণ আগেই দেখালাম। দেখুন আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি, আর আমরা জানি যে ব্যাকগ্রাউন্ড কালারটাকে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড ক্লিপের মাধ্যমেই আমি বক্স মডেলের মধ্যে বিভিন্ন জায়গাতে দিতে পারি, ব্যাকগ্রাউন্ড অরিজিনের মাধ্যমে নয়। দেখুন সেটাই কিন্তু হলো, আমি এখানে ব্যাকগ্রাউন্ড অরিজিন কন্টেন্ট বক্স দিয়েছি, কিন্তু দেখুন এটা কাজ করছে না, সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সেই বর্ডার বক্স থেকেই শুরু হয়েছে। তাই ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে কাজ করার জন্য আপনাকে এখানটাতে অবশ্যই লিখতে হবে যে ব্যাকগ্রাউন্ড ক্লিপ। এবার যান রিফ্রেশ করুন, দেখুন সেটা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এবার আমি হয়তো জানতাম যে যদি আপনি এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ দেন সেটা হয়তো ব্যাকগ্রাউন্ড ক্লিপের মাধ্যমে কাজ করবে না, কিন্তু সেটা অলরেডি কাজ করছে, যেটা ভালো। তো এখানে আমি জাস্ট দিয়ে দিলাম ইউআরএল। ঠিক আছে, ইউআরএলের মধ্যে এখানটাতে জাস্ট আমি দিয়ে দেবো ইমেজেস স্ল্যাশ এইটা। ঠিক আছে, তো এটা আপাতত কাজ করছে, যেটা আমার ধারণায় ছিল না। তো দেখুন এটা এখন কাজ করছে। তো ঠিক আছে, নর্মালি অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করার জন্য আমরা ব্যাকগ্রাউন্ড অরিজিনও ব্যবহার করতে পারি। আর ব্যাকগ্রাউন্ড অরিজিনের মধ্যে বাই ডিফল্ট প্রপার্টিটা কী থাকে বলুন তো? ব্যাকগ্রাউন্ড অরিজিনের মধ্যে বাই ডিফল্ট যেটা থাকে সেটা হচ্ছে প্যাডিং বক্স। ঠিক আছে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা শুরু হয় কোথা থেকে? প্যাডিং যেখান থেকে শুরু হয় সেখান থেকে। তাই আমি যদি এখানে কি রিফ্রেশে প্রেস করি, দেখুন এটা এখান থেকে শুরু হচ্ছে। তো দেখুন যেই মুহূর্তে আমি এখানে রিফ্রেশ প্রেস করলাম, দেখুন আমার এখানে লেখা রয়েছে যে ব্যাকগ্রাউন্ড অরিজিন হবে প্যাডিং বক্স, কিন্তু এখানে শুরু হয়েছে কিন্তু একবারে বর্ডার থেকে, প্যাডিং থেকে কিন্তু শুরু হয়নি। এর কারণ হচ্ছে একটাই, এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড আমরা ব্যবহার করেছি কিন্তু ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট ইউজ করিনি। এই কারণে কি হয়েছে, ব্যাকগ্রাউন্ডটা খালি রিপিট হয়েছে, অর্থাৎ এদিক থেকে এদিকেও রিপিট হয়েছে, এদিক থেকে এদিকেও রিপিট হয়েছে। তো এই কারণে আমাকে যদি ওটা দেখতে হয়, আমরা সবসময় জানি যে ব্যাকগ্রাউন্ড যখনই আমরা ব্যবহার করব আমাদেরকে একটা প্রপার্টি লিখতেই হয়, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড হাইফেন রিপিট নো রিপিট, তাই না? আর আমরা জানি সেটাকে এখন আমরা এভাবেও দিতে পারি, জাস্ট নো হাইফেন রিপিট দিয়ে দিই। দেখুন এবার জিনিসটা দেখুন কাজ করবে। ঠিক আছে, আমি যদি এখানে যাই রিফ্রেশে প্রেস করি, দেখুন এখন পুরোপুরিভাবে প্যাডিং যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে কিন্তু ইমেজটা শুরু হয়েছে, তাই না? এই যে দেখুন এইভাবে। তাই ব্যাকগ্রাউন্ড অরিজিনের ক্ষেত্রে এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড যখন আপনি ব্যবহার করবেন অবশ্যই সেই ব্যাকগ্রাউন্ডটাকে আপনি এভাবে নো রিপিট দিয়ে দেবেন, তাহলেই আপনার জিনিসটা যেভাবে আপনি চাইছেন যে ব্যাকগ্রাউন্ড অরিজিনটা যেখান থেকে শুরু হওয়ার কথা প্যাডিং বক্স সেখান থেকে শুরু হবে। এবার আমি যদি চাই ব্যাকগ্রাউন্ডটা পুরোপুরিভাবে বর্ডার থেকে শুরু হোক, তাহলে এখানে কী দেবো? বাই ডিফল্ট কিন্তু ব্যাকগ্রাউন্ড অরিজিন প্যাডিং বক্স থাকে। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবেন। তাই আমি যদি এটাকে দিই বা না দিই জিনিসটা কিন্তু সেম হবে। আমি দেখুন রিফ্রেশ প্রেস করলাম, দেখুন সেম। এবার আমি যদি চাই জিনিসটা বর্ডার থেকে শুরু হোক, আমাকে এখানে দিতে হবে বর্ডার বক্স। ঠিক আছে, এখানে কি রিফ্রেশে প্রেস করলাম, দেখুন জিনিসটা পুরোপুরিভাবে এখন বর্ডার থেকে শুরু হয়েছে, তাই না? একদম। আর আরেকটাও আছে যেটা আপনারা জানেন, সেটা হচ্ছে কন্টেন্ট বক্স। সেম ব্যাকগ্রাউন্ড ক্লিপের মতোই, শুধুমাত্র ওটা ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে কাজ করে, এটা শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড ইমেজকে নিয়ে কাজ করে। দেখুন এটাকে রিফ্রেশ প্রেস করলাম, দেখুন এখন কোথা থেকে শুরু হচ্ছে? কন্টেন্ট থেকে শুরু হয়েছে, তাই না? একদম। আরেকটা জিনিস মনে রাখবেন যে এই ব্যাকগ্রাউন্ড অরিজিন একটা সময় কিন্তু কাজ করে না। কখন? যদি আপনি এখানটাতে ব্যাকগ্রাউন্ড হাইফেন অ্যাটাচমেন্ট ফিক্সড দিয়ে দেন, তখন কিন্তু আর এগুলো কাজ করতে চাইবে না। দেখুন এখানে রিফ্রেশে প্রেস করলাম, দেখুন ব্যাকগ্রাউন্ড অরিজিন কিন্তু আর কাজ করছে না। ঠিক আছে, তো আমি যদি ব্যাকগ্রাউন্ড অরিজিন ব্যবহার করি সাথে সাথে ব্যাকগ্রাউন্ড হাইফেন অ্যাটাচমেন্ট ফিক্সড ব্যবহার করি, তখন কিন্তু ব্যাকগ্রাউন্ড অরিজিনটা কিন্তু কাজ করবে না, এটা একটু খেয়াল রাখবেন। ঠিক আছে, দেখুন এই মুহূর্তে কাজ করছে না, এখন এইভাবে রয়েছে। তো আমি কি করলাম, আমি এইখানটাতে গিয়ে আপনার ব্যাকগ্রাউন্ড অরিজিনটাকে জাস্ট ফিক্সটাকে রিমুভ করে দিলাম। এটা জাস্ট বোঝানোর জন্য ছিল যে ব্যাকগ্রাউন্ড অরিজিন আর ব্যাকগ্রাউন্ড ক্লিপ কীভাবে কাজ করে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে ব্যাকগ্রাউন্ডটা শুরু হয় অ্যাকচুয়ালি কোথা থেকে? প্যাডিং যেখান থেকে শুরু হয়। যদি আপনি ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করেন তাহলে ব্যাকগ্রাউন্ডটা অলওয়েজ শুরু হয় যেখান থেকে আপনার প্যাডিংটা শুরু হয়েছে। আর যদি আপনি ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করেন তখন ব্যাকগ্রাউন্ড কালারটা কোথা থেকে শুরু হয়? যেখান থেকে আপনার বর্ডার শুরু হয়েছে। আপনি এগুলোকে ম্যানেজও করতে পারেন। কিভাবে? আপনি যদি চান যে ব্যাকগ্রাউন্ড কালারটা প্যাডিং থেকে শুরু হোক, তাহলে আপনাকে ব্যাকগ্রাউন্ড ক্লিপ ব্যবহার করতে হবে।
আর যদি আপনি মনে করেন যে ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে কাজ করবেন আর ব্যাকগ্রাউন্ড ইমেজটা শুরু হয় প্যাডিং থেকে, আপনি চান বর্ডার থেকে শুরু হোক, তখন আপনাকে ব্যাকগ্রাউন্ড অরিজিন নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, ভ্যালুগুলো দুটোর ক্ষেত্রেই সেম, আপনারা সবাই দেখতে পারলেন। তাই আশা করি আপনাদের এই ব্যাকগ্রাউন্ড অরিজিন নিয়ে একটা ক্লিয়ার ধারণা চলে আসলো যে ব্যাকগ্রাউন্ড অরিজিন কী হয় বা ব্যাকগ্রাউন্ড ক্লিপ কীভাবে কাজ করে। ঠিক আছে, আশা করি জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলকে এবং প্রেস করুন বেল আইকনে সবার প্রথম আমাদের লেটেস্ট এবং আপডেটেড ক্লাসগুলোকে পাওয়ার জন্য। আর লাইক করুন যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, আর সাথে সাথে শেয়ার করুন।